ওবায়দ হকের উপন্যাস তেল্লাচোরা এর তৃতীয় পর্ব। খালি পেটে ঘুমানোর অভ্যাস আমেনার আছে, কিন্তু রোশনির নেই। তার চোখ এখনো শুকায়নি। সুযোগ পেলেই এখনো চোখ ভেজায়। কনকনে ঠান্ডা বাতাসে একটু পরপর যেন চাবুক মেরে যাচ্ছে। বাঁশের বেড়া সেই ঠান্ডা ভয়ানক বাতাস আটকাতে পারছে না। মজিদকে মাঝখানে রেখে আমেনার রোশনি দুই পাশে শুয়েছে। ছেঁড়া একটি কাঁথা শীত নিবারণ করতে পারছে না। আমেনাও এই শীতে ঘুমোতে পারছে না। মজিদের গাটা একটা চটের বস্তা দিয়ে ঢেকে দিয়েছে। নাকে মুখে বাতাসের ঝাপটা লাগতে পারে, তাই নিজের আঁচল দিয়ে মজিদের মুখটা ঢেকে দিয়েছে সে। রোশনি নিঃশব্দে কান্নার চেষ্টা করছে, কিন্তু মাঝে মাঝে নাকের ফ্যাচ ফ্যাচ শব্দ হচ্ছে। আমেনা বিরক্ত হয়ে বলল, এত কান্দো কেন? কানলে কি জামাই ফিরা পাবা, নাকি কপালে ভাত জুটব? রোশনি আঁচল দিয়ে ফ্যাত করে নাক মুছে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কি করুম কও? কানলে খাওয়া জুটতো না, না কানলেও তো জুটতো না। কাইন্দা মন্ডারে ভাইল দেই। বইন ঘরে বইয়া থাকতে আর মন চায় না। কাইল কাজী বাড়িতে ধান মানতে গেলে আমারেও নিও। ধান বানা শেষ। কও কি? ধান না বানলে চাই লাইব কেমনে? আমরা খাইয়া না খাইয়া তো আসি, পোলাডা খাইব কি? জানি না গো বইন। হেলেনচা টুকাইয়া আইন না হিজাইয়া দুইটা ভাত পোলাডারে খাওয়াইতাম, কিন্তু কাম না থাকলে কি করুম? ভিক্ষা করতে হইব, নাইলে গতর বেচতে হইব। চোরের জোয়ান বউরে কেউ ভিক্ষা দিব না, গতর দিলে ঠিকই নিব। গঞ্জে নাকি বেশ্যাঘর আছে, হেদিকে জামুগা। রোশনি ভাবল, তার ননদ বেশ্যা হবে? তার নিজের ভাগ্যেও হয়তো তাই। শোকে কেঁদেছিল এতক্ষণ। আশঙ্কায় যে কান্না থেমে গেল, বুকটা কেঁপে উঠল, সে কথা আর বলল না। ভোর হয়েছে কেবল, সূর্য তখনও ওঠেনি। উঠলেও কুয়াশা ঠেলে রোদ পৌঁছাতে পারেনি। মোরগের ডাকে আমেনার ঘুম ভাঙল। মোরগের নাম হুরমতি। হুরমতি শেষ রাতে উঠে পড়ে। আমেনার পিণ্ডি চটকিয়ে দিন শুরু করে এখন। হুরমতির গলার সাথে আরেকটা শব্দ পাওয়া গেল, ঠক ঠক শব্দ, কাঠ কাটার শব্দ। আমেনা হুড়মুড়িয়ে উঠল। কাঠ কাটে কে? বাইরে এসে প্রবল ঠান্ডা হাওয়া একটা ধাক্কা দিল যেন। ঠান্ডায় আমেনা হাত পা গুটিয়ে এতটুকুন হয়ে গেল। কুয়াশার ভিতরে একটু ঢুকে গেল সে। বাঁশঝাড়ের কাছ থেকে শব্দটা আসছে। কাছে গিয়ে দেখলো একটা মেয়ে কোমরে শাড়ি পেঁচিয়ে কুড়াল দিয়ে বাঁশ কাটছে। আমেনা কাছে গিয়ে সেই মেয়েকে চিনতে পারল, রোশনি। আমেনা কাছে গিয়ে বলল, কি করো ভাবি? রোশনি বাসে কুড়াল দাগা থামিয়ে জোরে শ্বাস টেনে বলল, গতর বেচতে হইব না, গতর খাইটা কাম করুম। মোহাম্মদপুর গ্রামের মানুষের প্রধান পেশা হচ্ছে ছইয়াল। খুব উচ্চবিত্ত ছাড়া টিনের ঘর দেখা যায় না। সবাই বাঁশ অথবা পাটকাঠি দিয়ে ঘর বাঁধত। বাঁশের বেড়াই বেশি চলে। মোহাম্মদপুরের শিশুরা কথা বলতে শেখার আগেই বাঁশের কাজ শিখে যায়। বাঁশ দিয়ে চাটাই বানায়, মাছ ধরার চাই বানায়, ঝুড়ি বা ডুলা বানায়, ওরা বানায়। রোশনি সেই বিদ্যা ভুলে যায়নি। আমেনা উচ্ছ্বাসিত হতে গিয়েও নিজেকে সামনে নিল। কি যেন মনে পড়ে গেল। রোশনির দিকে তাকিয়ে বলল, ভাবি, বাঁশ কাইটা ওরা বানাইবা, কিন্তু কিনবো কেডা? বেচতে হইলে গঞ্জে লইয়া যাইতে হইব। আমি লইয়া যামু। মাইয়া হইয়া গঞ্জে যাইবা, মাইনসে নানান কথা কইব। গতর বেচার লেগা বেশ্যা হইয়া গঞ্জে যাওনের থেইকা ওরা ডুলা বেচতে গঞ্জে যাওন ভালো। কে কি কইব পরে দেখন যাইব। মাইনসের কথা দিয়ে পেট ভরতো না। তুমি একলা যাইবা? না, আমার লগে একজন পুরুষ মানুষও যাইব। আমেনা ভ্রু কুচকে রোশনির দিকে তাকায়। রোশনি গা দুলিয়ে হেসে ওঠে। হাসি থামিয়ে বলে, ডরাইও না গো ননদ, মজিদরে লইয়ে যামু। ভোরবেলা ঘন কুয়াশার মধ্যে থরথর করে কাঁপতে কাঁপতে মানুষজন ঘর থেকে বেরিয়ে গেছে। কেউ মাঠে, কেউ ঘাটে, আবার কেউ ঘাটে। উপরের দিকে তাকিয়ে তারা রোদের অপেক্ষা করে। তাদের চিট পরা ছেঁড়া ময়লা কাপড়ে শীত ঢোকার জন্য যথেষ্ট ফাঁকফোকর পেয়ে যায়। রোশনি তার আঁচলখানা বেশ ভালো করেই গায়ে মরিয়ে নিয়েছে। তার মাথায় ওড়ার বোঝা, তার উপর বাঁশের চাটাই আর কিছু ঝুড়ি। মজিদও তার সাথে তাল মিলিয়ে হাঁটার চেষ্টা করছে। তার গায়ে চটের বস্তাটি ভালো করে জড়িয়ে দিয়েছে আমেনা। মজিদের মন খুব ভালো। গঞ্জে যেতে পারলেই তার ভালো লাগে। অতি উৎসাহে হেঁটে সে মাঝে মাঝে রোশনির পিছনে ফেলে দেয়। রোশনি এক হাতে মাতের ঝাঁকাটা ধরে অন্য হাতে মজিদের হাত ধরল। বলরামপুর গ্রাম আর গঞ্জের মাঝখানে একটা ছোট নদী আছে, নাম কালী নদী। তারা বলে কালীগাং। নদীর পানি চোখের মনির মতো কালো। অনেকে বলে এটা আসলে খাল ছিল। অনেক আগের এক জমিদার এই খাল কেটেছিল। মা কালী নাকি তাকে স্বপ্নে বলেছিল,
সেই খালি নাকি এখন নদী হয়ে গেছে। কালী নদী নামের পেছনে দেবী নাকি কালো পানি কোনটার ভূমিকা আছে তা স্পষ্ট নয়। নদী থেকে ভোরবেলা গরম পানির মতো ধোঁয়া বের হচ্ছে। রোশনি কালীগাঙের পারে থমকে দাঁড়িয়ে গেল। এখন কিভাবে নদী পার হবে? হঠাৎ নদীর পানির উপরে ভেসে থাকা কুয়াশার কুণ্ডলী থেকে একটা নৌকা বেরিয়ে এলো। নৌকার অপর প্রান্ত এখনো ধোয়াটে, মাথায় গামছা বাঁধা বয়স 30-এর এক লোক হাঁক ছাড়ল। উঠা পড়ো গো মনা, পার কইরা দেই। মাঝিটি বোধ হয় রোশনিকে দেখতে পায়নি, মজিদকে দেখেই এই সম্বোধন। রোশনিকে দেখে একটু চমকে গেল, লজ্জাও পেল। রোশনি আর মজিদ নৌকায় উঠে বসল। মাঝি আর চোখে তার যাত্রীদের কিংবা নারী যাত্রীকে দেখে নিল। তার দীনতা মলিন শাড়িতেই প্রকাশ পায়। ঘোমটার ফাঁক দিয়ে এলোমেলো চুল বেরিয়ে পড়ছে। চুলে তেল চিরুনির স্পর্শ পড়ে না অনেকদিন, তবু এই শ্যামবর্ণ নারীটি যেন কালী গাঙের মতোই। শীত গ্রীষ্মেও কালী নদীর পানি শুকিয়ে যায় না। পানি কালো কিন্তু স্বচ্ছ। এই মেয়েটিও যেন তাই, স্বচ্ছ। রোশনি চোখ তুলতেই মাঝির সাথে চোখাচোখি হয়ে গেল। মাঝি আবার লজ্জা পেল। বৈঠা চালিয়ে পরিবেশ স্বাভাবিক করার জন্যই বলল, আপনারে আগে দেখি নাই কোনোদিন, কুটুম নাকি? রোশনি মাথার ঘোমটাটা আরেকটু টেনে দিয়ে বলল, কুটুম কইতে পারেন, আমার ননদের লগে থাকতে আইছি, কয়েকদিনের লগে আইছি জানি না। রোশনি মনে মনে নিজেকে অভিসম্পাদ দিল। অপরিচিত জোয়ান মাঝিকে এত কিছু কেন বলতে গেল সে? কিন্তু মাঝির কথায় এবং চোখে এত সারল্য যে আপন ভেবে সব কথা বলে দিতে ইচ্ছা করে। মাঝিটি মজিদের দিকে ইশারা করে বলল, আপনার সওয়াল? রোশনি এবার গম্ভীরভাবে জানিয়ে দিল, না। ছোট নদী পার হতে বেশি সময় লাগলো না। পরে ধাক্কা খেয়ে নৌকা থেমে গেল। মাঝি বলল, 10 পাই কইরা এক একজন, 2 জনে 20 পাই। রোশনি চুপ করে বসে আছে। কিছুক্ষণ পর বলল, পয়সা তো নাই মাঝি, গঞ্জে ওরাঝুরি বেচতে যাই, মাদাইন্না বেলা আবার জামু, তখন পয়সা দিমুনে। মাঝি চমকে উঠল, পয়সার জন্য নয়। এই মেয়ে গঞ্জে যাচ্ছে সেটা ভেবেই মনটা আটকে উঠল। তার গঞ্জে যাওয়ার প্রয়োজন কি? স্বামী নাই, ভাই নাই। গঞ্জে যে পুরুষ আর বেশ্যা ছাড়া কেউ যায় না। গঞ্জে ঢোকার রাস্তাটাতে অনেক মানুষের আসা যাওয়া করছে। এখানে কিছু ভিখারিনী বসে আছে। লোক দেখলেই হাত পেতে চেঁচাচ্ছে। কোলের বাচ্চাকে চিমটি দিয়ে কাঁদাচ্ছে। 2-1 জন বিরক্তি ভরা মুখে 5 পয়সা ছুঁড়ে দিচ্ছে। একজন এগিয়ে এলো। একটু আগেই করুণ মিনতি করছিল সে। যখন কথা বলল তখন রোশনির বিশ্বাস হচ্ছিল না একটু আগে এই বৃদ্ধাই করুণ সুরে ভিক্ষা চাইছিল। বৃদ্ধা গলায় বেশ তেজ এনে বলল, এই দিকে বসন যাইব না, অন্যদিকে বসগা। জোয়ান মাগি আইসে ভিক্ষা করতে, জ্বালায় বাসি না। রোশনি একটু সময়ের জন্য হতবম্ব হয়ে গেল, সম্ভবত বৃদ্ধার সুর পরিবর্তনে। সে নম্রভাবে বলল, ভিক্ষা করতে আই নাই গো কাকি, বেচতে আইছি। বৃদ্ধা কোমর নাচিয়ে রোশনির কথার সুর নকল করে উঠল, বেচতে আইছি? জোয়ান মাগি আইসে গঞ্জে বাণিজ্য করতে, যাও গঞ্জের উত্তর দিকে যাও, হেদিকে ভালো বেচা কেনা হয়। উত্তর দিকে কি গো কাকি? বেশ্যাঘর। রোশনির চোখ দুটি আগুনের মতো জ্বলে উঠল। সে ক্রুধ কণ্ঠে বলল, বেশ্যাঘর তো ভালোই চিনো, জোয়ানকালে কি হেই দিকে আসিলা? বলেই হনহন করে হেঁটে গঞ্জে ঢুকল। পাতলা কয়েকটা দোকানঘর আছে এদিকে। কিছু লোক দোকানগুলোতে সদাই করছে। নাপিত বসেছে একজন পিঁড়ি পেতে। লাউ শশা কুমড়ো নিয়ে 10-12 বছরের একটা ছেলে বসে আছে খদ্দরের আশায়। তার বিষণ্ণ মুখ দেখে বোঝা যায় এখনো কিছু বিক্রি করতে পারেনি। গাছে পেরেক গেথে একজন লোক খালি গায়ে চিট মিঠাই বানাচ্ছে। রোশনিকে দেখে সবার কাজে যেন স্থবিরতা চলে এলো। এক মুহূর্তে সব চাঞ্চল্য বন্ধ হয়ে গেল। ঘুরে ঘুরে রোশনিকে দেখছে কিছু লোক। গঞ্জে যেন সব মেয়েকে এভাবেই খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হয়। পাতলা ছেঁড়া শাড়ির ভেতরে চোখ গেঁথে রেখেছে তারা। রোশনি ঘোমটাটা আরেকটু টেনে আঁচলটা দাঁতে চেপে রাখল। ভেতরে মনে হয় মূল হাট বসে, সেখানে পুরুষ মানুষে গিজগিজ করছে। রোশনির সাহস হলো না ভেতরে যাওয়ার। কোমর থেকে জিনিসপত্র নামিয়ে 10-12 বছরের ছেলেটের পাশে গিয়ে রাখলো। সেখানেই খুলে বসলো তার ভ্রাম্যমান দোকান। ঘোমটার আড়ালে লোকের চক্ষু সে ঠিকই দেখল, কিন্তু কারো চোখে চোখ রাখল না। গাছের ফাঁক দিয়ে গলে পড়া এক টুকরো রোদে মজিদকে বসিয়ে দিল। নিজে বসলো একটু তফাতে। সকালের আড়ং প্রায় শেষ। মানুষজন দলে দলে বাড়ি ফিরে যাচ্ছে। রোশনিকে বসে থাকতে দেখেই ফিসফিস শব্দে আলোচনা হচ্ছে।
জায়গায় জায়গায় জটলা বেঁধে যাচ্ছে। একটা মেয়ে মানুষ গঞ্জে এসেছে, দোকান খুলে বসেছে। এমন ঘটনা আগে ঘটেনি। কেউ আগে আগ বাড়িয়ে কিছু কিনছে না, কিছু জিজ্ঞাসাও করতে পারছে না। মজিদের গায়ে পড়া রোদটা ঢেকে গেল। মেঘের মতো একদল লোক জটলা বেঁধেছে তাদের সামনে। মুরব্বী গোছের এক লোক মজিদকে বলল, ওই পোলা, তোর মারে ক এই গঞ্জে কেউ জেনানাগো কাছ থেকে কিছু কিনবো না। এইটা জেনানাগো জায়গা না, তোগো জায়গা ঘরে। মজিদকে কিছুই বলতে হলো না, রোশনি সবই শুনেছে। সে নড়ল না, ঠায় বসে রইল মাথা নিচু করে। মুরব্বী এবার আর মধ্যবর্তী মাধ্যম ব্যবহার না করে রোশনিকে সরাসরি বলল, এইদিকে বইয়া থেকে লাভ নাই, ঘরে যাও। ঠিক তখনই ভিড়ের মধ্য থেকে একজন সুঠাম দেহের পুরুষ এগিয়ে এলো। এখানের আলোচনা পরিস্থিতি তোয়াক্কা না করে সে মজিদকে জিজ্ঞেস করলো, এই স্যারা, ডুলাটার দাম কত? সবগুলি চোখ বিস্ময়ে লোকটার দিকে ঘুরে গেল। রোশনিও ঘুমটার ফাঁক দিয়ে এক দফা দেখে নিল। লোকটার হাতে বৈঠা, সেই কালিঙ্গাঙের মাঝি। মজিদ ডুলার দাম জানে না। সে বলল, 100 টাকা। দাম শুনে ভিড়ের মধ্যে একটা হাসির রোল ছড়িয়ে পড়ল। মুরব্বীর চোখ কেমন সরু আর মুখ শক্ত হয়ে গেল। একটু আগের গম্ভীর ক্রুদ্ধ মানুষগুলো এখন হাসছে। সে রুক্ষ গলায় বলল, হাসো হাসো, শয়তানের আসর করছে তোমাগো। তার কথাটা হাসির মধ্যে হারিয়ে গেল। মুরব্বীর চোখে আগুন ধরে গেল। হন হন করে চলে যাওয়ার সময় মাঝির দিকে তাকিয়ে বলল, নসু, তোর বেয়াদ্দপি দিন দিন বাড়তাছে, মনে রাখিস। নসু তার মুখে হাসি ধরে রেখেই বলল, আইসা, সালিশ বসাইয়া দিয়েন, আমি চইলা আসুম। এতক্ষণ পর রোশনি মুখ খুলল, বলল, ডুলাডার দাম 4 আনা। নসু মাঝি লুঙ্গির খুঁট থেকে 4 আনা বের করে দিল। রোশনি বলল, লাগবো না, এমনিই আপনার করজদার। নসু একটি ডুলা হাতে নিয়ে মজিদের হাতে পয়সা গুজে দিয়ে কিছু না বলে হাতে বৈঠা ঘুরাতে ঘুরাতে চলে গেল। রোশনি তাকিয়ে থাকলো, চোখ ভিজে এলো তার। পরন্ত দুপুরে রোশনি আর মজিদ কালী নদীর ধারে পৌঁছালো। 2 আনার বাতাসে মুড়ি কিনেছে রোশনি, তারই খানিকটা আঁচলে রেখে চিবাচ্ছিল। মজিদও আঁচলে হাত দিয়ে মুড়ি কম বাতাসা বেশি খাচ্ছিল। নৌকায় খালি গায়ে নসু মাঝি বসেছিল। এই সময় তার যাত্রীদের আকাল থাকে, তাই বাড়ি চলে যায়। আজ থেকে গেল, সম্ভবত রোশনি আর মজিদের অপেক্ষাতেই। কালিগাঙের মাঝি নসুর শরীরটাও কয়লা কালো, কিন্তু চোখ দুটোতে মায়া ভরা। কয়লার মাঝে যেন জলজল করা দুটি হীরকখণ্ড। এই প্রথম মাঝির চোখে চোখ রেখে হীরকখণ্ড দুটি আবিষ্কার করল রোশনি। লজ্জায় কিংবা কৃতজ্ঞতায় চোখ নামিয়ে নিল। আঁচলটা মাথায় তুলে দিতে গিয়ে খেয়াল করল তা মুড়ি দখল করে নিয়েছে। লাজুক মুখে এলো চুলে দাঁড়িয়ে রইল সে। নসু মাঝি কৌতুক ভরা কণ্ঠে বলল, ভালা বাণিজ্য হইছে, এইবার আর কুটুমরে বাকিতে পার করব না। নসুর কৌতুকে রোশনি যেন সহজ হয়ে গেল। এই খালি গায়ের কালো মাছিটি যেন কত পরিচিত। সে বলল, বাণিজ্য তো তোমার দয়ায় হইল মাঝি, তোমার কাছে আমার আজীবন করজদার। তা কইলে হইব কুটুম, দেনা শোধ করতে হইব না? আইসা, তুমি কোনোদিন ডুলা বেইছো, আমি কিনুম। হো হো করে হেসে উঠল মাঝি। রোশনিও হাসলো। কতদিন পরে হাসলো সে হিসাব ভুলে গেছে সে। মজিদ কিছু না বুঝেই হাসলো। রোশনি ডিঙিতে বসে নসুর দিকে তাকিয়ে বলল, তোমার তো ক্ষতি কইরা দিলাম মাঝি, মুরব্বি তো তোমার উপরে রাগ করছে। আরে ধুর, ওইসব নসু মাঝি পাত্তা দেয় না। কত বিচার বসাইছে, সালিশ ডাকছে, আমার কচুও হয় নাই। দরমাইন্যারাও এই নসুরে ডরায়। কেন ডরায়? আমার তো তোমারে ডর লাগে না। আমি একলা মানুষ, আমার আগে পিছে কেউ নাই, আমার লইকে কান্দনের কেউ নাই, আমার ডরও নাই। যার ডর নাই তারে সবাই ডরায়। কিছুক্ষণ থেমে বইটা চালিয়ে শান্ত পানিকে দ্বিখণ্ডিত করে জিজ্ঞাসা করল, তুমি কুটুম মানুষ, গঞ্জে কেন? তোমার স্বামী নাই? রোশনির বুকে রক্ত ছলাৎ করে উঠল, চোখ দিয়ে ছলছল করে অশ্রু গড়িয়ে পড়ল। নসু অবাক হয়ে গেল। মজিদ বলে উঠল, আমার মামা মইরা গেছে। নসু মাঝি পরম মমতায় বিধবা কুটুম্বের কান্না দেখছিল। তার মনটা ছটফট করে উঠল, কিন্তু সে স্থির হয়ে রইল শান্ত কালীগাঙের মতো। উঠানে শুকনো পাতা গড়াগড়ি করছে, ঝাড় দেয়নি আমেনা। আজ 2 দিন হলো চুলা ধরানোর প্রয়োজন হয়নি। তার রসুই ঘরেও কাজ ছিল না তার। দাওয়ায় বসে সে মাঠের সরু পথটার দিকে তাকিয়ে আছে। মনে অনেক চিন্তা আসছে, অধিকাংশই ভালো চিন্তা নয়।
মজিদ ছাড়া আর কিছু নেই তার। তার স্বামী মজিদের গায়ে হাত দিয়ে কসম কেটে তবুও চুরি করেছে। সেই কসমের কুপ্রভাবে মজিদের একটা ক্ষতি হতেই পারে। মাঠের মধ্যে দূরে দুটি বিন্দু দেখতে পেল আমেনা। ক্ষুদ্র বিন্দুটি চোখে পড়তেই বুক থেকে যেন কয়েক মন ভার নেমে গেল। মজিদ এখনো মুড়ি বাতাসা চাবাচ্ছে। রোশনি হাতের পুটলিতে সের দুয়েক চাল নিয়ে এসেছে। মজিদ এক মুঠো মুড়ি আর কিছু বাতাসা তার মায়ের দিকে এগিয়ে দিয়ে বলল, মা তোর লইগা আনছি। আমেনা ছেলেকে বুকের মধ্যে পুরে নিল। দৃশ্যটা পূর্ণ হতো যদি আমেনার চোখ বেয়ে জল নেমে আসতো, কিন্তু সে সাধ্য তার নেই। রাত্রিবেলা হঠাৎ করে মেঘ গর্জনের মতো একটা ভয়াবহ শব্দ হলো। পুরো জেলখানা কেঁপে উঠল। তারপরেই একটা বিকট চিৎকার, সেই সাথে কোরাসে আবার সেই শব্দ এবং আবারও কয়েকটা চিৎকার। তারপর ঢং ঢং করে ঘন্টা বাজলো। ইউসুফ মুন্সি চোখ বড় বড় করে উৎকণ্ঠায় বলে উঠল, পাগলা ঘন্টা। সেই ঘন্টায় মধ্যরাত্রে জেলখানার দেয়ালের ইটগুলো যেন জেগে উঠল। আলো জ্বলে রাত্রির গভীরতা কমিয়ে দিল। বন্দুকওয়ালা গার্ডরা সবাই লাইন ধরে বের হয়ে আনলো মাঠে। মাঠের মধ্যখানে একসাথে 7টা দেহ পড়ে আছে। তাদের গায়ে কালচে রক্ত। দূর থেকে দেখলেই বলে দেয়া যায় দেহগুলোতে প্রাণ নেই। দু একটা লাশের চেহারা দেখা যায়। ফজর আলী তাদের চিনে। কতবার দেখা হয়েছে, সকালে লাইনে দাঁড়িয়ে অথবা কচু খেতে। ভীত গলায় সে ইউসুফ মুন্সিকে জিজ্ঞেস করল, কি হইছে? ইউসুফ মুন্সি কিছু বলতে পারল না। তার পেছনে থাকা সুজন মাস্টার বলল, পালাইতে চাইছিল, জেলার সাহেব এসেছেন। তার মুখ বেশ উৎফুল্ল। ঘুম ভাঙার বিরক্তি নেই, সম্ভবত তিনি ঘুমান নাই। সামনে এসে বললেন, এরা জেল পালানোর প্ল্যান করছিল, আমি জানতাম। এরা চাবি বানিয়েছিল, আমি দেখেছি, কিন্তু কিছু বলিনি। আমি চেয়েছি তারা পালাক। আমি এদের মুক্তি দিতে চেয়েছি। আজ তারা মুক্ত। এদের প্রত্যেকের শরীরে 13টা করে বুলেট আছে। এত প্রয়োজন ছিল না, কিন্তু আমি কৃপণ নই। এখানে যারা আছো তাদের মধ্যে কেউ যদি আমার জেলখানা থেকে পালাতে চাও, আমি বাধা দেব না, কিন্তু ধরা খেও না। আমি ধরতে পারলে আবার এই জেলখানায় ফিরিয়ে আনবো, এমন তোমার বুকেও 13টা বুলেট থাকবে, একটাও কম না। আর একটা কথাও বললেন না, হন হন করে হেঁটে চলে গেলেন। এরকম ঘটনার পর কয়েদিদের উলট পালট করা হয়। ইউসুফ মুন্সির সুনামের কারণে তাদের সেলের তেমন পরিবর্তন হলো না। সেখানে শুধু নতুন একজন যুক্ত হলো, পাগলা প্রফেসর। পাগলা প্রফেসরের আগমনে ইউসুফ মুন্সি নারাজ, সেই সুবাদে ফজরও নারাজ। তারা নিজেরা একসাথে খায়, একসাথে কাজ করে, এক কম্বলে দুজন শোয়, কিন্তু প্রফেসর তাদের থেকে আলাদা। একা একা থাকেন, কী সব বইপত্র পড়েন, আর একটা কম্বলে তিনি একাই থাকেন। ইউসুফ মুন্সি যখন নামাজ পড়ায়, প্রফেসর ছাড়া সবাই কাতারে দাঁড়িয়ে যায়। বেনামাজি প্রফেসরের উপর ইউসুফ মুন্সির ক্ষোভটা তাতে আরও বেড়ে যায়। বাচ্চু মিয়ার বোন দেখা করতে এসেছিল তার সাথে। খেজুরের গুড় দিয়ে বানানো চিরার মোয়া দিয়ে গেছে। ছেলে আসতেই সবাই ঘিরে ধরল। সে সবাইকে একটা করে মোয়া দিল, শুধু প্রফেসর বাদে। ইউসুফ মুন্সি বেশ শব্দ করে মোয়া খাচ্ছে। স্বাভাবিকের চেয়ে একটু উঁচু করে বলল, খুব সোয়াদ হইছে রে বাচ্চু, বহুত দিন বাদে এমন কিছু খাইলাম। যাকে উদ্দেশ্য করে গলা উঁচু করে বলা সেইজন যেন এই দুনিয়ায় নাই। সে কি একটা মোটা বইয়ের দিকে ঘণ্টাখানেক হলো তাকিয়ে আছে। ফজর বুঝল কেন যেন মায়া হলো এই পাগলা প্রফেসরের জন্য। হাতের মোয়াটি আর খেতে পারল না সে, পকেটে পুরে রেখে দিল। গভীর রাতে ফজর কম্বল সরিয়ে উঠল। সবাই ঘুমাচ্ছে। দুজন মাস্টার প্রবল বেগে নাক ডাকছে। শুধু একটা মানুষ জেগে আছে, প্রফেসর। বাইরে ল্যাম্পপোস্টের খানিকটা আলো ঢুকছে এই সেলে। সেই আলোতেই বই খুলে বসেছেন তিনি। ফজর ভয়ে ভয়ে এগিয়ে গিয়ে পকেট থেকে অর্ধেকটা মোয়া বের করে প্রফেসরের দিকে বাড়িয়ে দিল। প্রফেসর অবাক হল, কিন্তু তা অল্পক্ষণের জন্য। আবার চোখ নামালেন বইয়ের দিকে। ফজর মোয়াটা ধরে রেখেই বলল, খুব সোয়াদ, আপনি আসতে চাবাইয়া খাইয়ে ফেলেন, কেউ দেখব না, কাউরে কম লাগবো না। প্রফেসর বিরক্ত সহকারে তাকালেন, তারপর বললেন, যাও ঘুমাও গিয়ে, আমাকে ডিস্টার্ব করো না। এই প্রথম প্রফেসরের মুখে কথা শুনল ফজল। শুদ্ধ কথা শোনার অভ্যাস নেই ফজরের, তাই কিছু বুঝতে পারল না। ফজর ভয়ে ভয়ে হাতটা বাড়িয়েই রাখল। প্রফেসর এবার চোখ পাকিয়ে একটু ধমকের সুরে বললেন, আমাকে একা থাকতে দাও, বুঝো না কি বলি? ফজর মুখের ভাষা কতটুকু বুঝেছে কে জানে, কিন্তু চোখের ভাষা ঠিকই বুঝতে পারল। অপরাধীর মতো চোখ নামিয়ে মোয়াটা পকেটে ভরে রাখল।
প্রফেসরের মনে হলো এত কঠিনভাবে বলা ঠিক হয়নি। এই প্রথম জেলে কেউ তাকে কিছু সেধেছে। শুতে যাচ্ছিল ফজর। প্রফেসর তাকে ডেকে বললেন, দাও দেখি কেমন খেতে চিরার মোয়া। ফজর হাসি মুখে মোয়া বের করে দিয়ে বলল, হাদলে ছাগল খায় না, ভোতাল লাগল পায় না। বলেই সে বুঝল ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। প্রফেসর ভ্রু কুচকে তাকালেন। ফজর সাথে সাথে বলল, ভুলে মুখ দিয়ে বাইর হইয়ে গেছে। প্রফেসর হেসে ফেললেন। ফজর আলীর মনের সব ভয়টা যেন কেটে গেল। প্রফেসর একটু খেয়ে বাকিটা আবার ফজর আলীর হাতে তুলে দিলেন। ফজর আলী মুহূর্ত দেরি না করে কামড় বসিয়ে দিল। প্রফেসরকে সে শব্দ করে চাবাতে মানা করেছে, কিন্তু সে নিজেই বেশ শব্দ করে মোয়া খাচ্ছে। প্রফেসর কিছুক্ষণ মোয়া খাওয়া দেখে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? ফজর আলী। এখানে কেন? চুরি করেছ? না, চুরি না কইরেই আইছি, তাই আগে চুরি করতাম। আইসা, আপনারা সবাই পাগলা প্রফেসর কয় কেন? পৃথিবীর সবাই কারো না কারোর কাছে পাগল। আইনস্টাইন, নিউটনকেও কিছু লোক পাগল ভাবত। তুমি মধ্যরাতে জোর করে আমাকে মোয়া খাইয়েছ, এটা আমার কাছে পাগলামি, কিন্তু তোমার কাছে স্বাভাবিক। আমরা যার কথা আচরণ বুঝতে পারি না তাকেই পাগল বলি। আমার কথা বুঝেছ? যে না, তাহলে আমি তোমার কাছে পাগলই রইলাম। আপনারে এমনে দেখলে পাগল মনে হয় না, খালি বাইট দিয়া যখন সুরা পড়েন তখন পাগল পাগল লাগে। ওটা সুরা নয়, কবিতা পড়ি। কবিতা পড়িরা কি হইব? সোয়াব পাইবেন? সে তুমি বুঝবে না ফজর। আপনার নাম কি? আমার এখন নাম নেই, নম্বর আছে। নাম মুছে দিয়েছি অনেক আগে। আপনি কি কইরা আইছেন? খুন করেছি, খুন। আপনারা দেখে মনে হয় না আপনি খুন করছেন। তুমি খুব সরল মানুষ ফজর। সরল মানুষের চিন্তা সরল এবং বিশুদ্ধ। কারে খুন করছেন? প্রফেসরের মুখের হাসি মিলিয়ে গেল। রাত্রির গভীর কালো ভর করল তার মুখে। গম্ভীর কণ্ঠে বললেন, যাও, ঘুমাতে যাও। জগতে কত ধরনের ঘটনা ঘটে যায়। জেলখানার সেই ছোট্ট ছেলেও যেন অদ্ভুত একটা ঘটনা ঘটে গিয়েছে। গ্রামের অশিক্ষিত শীদেল চোরের সাথে সখ্যতা হয়েছে বিদেশি থেকে পিএইচডি করা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের। তাদের পৃথিবী ভিন্ন, তাদের ভাষা ভিন্ন, তবুও প্রকৃতি তাদের এক জায়গায় এনে জড়ো করল। তাদের সব কিছু বিপরীত হলেও মিল আছে। সবার কাছের মানুষজন তাদের সাথে দেখা করতে আসে, কিন্তু এই দুইজনের কেউ আসে না। একা একা যখন দুটি মানুষ বাস করে তখন প্রফেসর ফজর আলীকে সান্ত্বনা দেন। মাঝে মাঝে কবিতা শুনিয়ে মন শান্ত করার চেষ্টা করেন। কবিতা শুনে ফজর আলীর মনে সন্দেহটা আরো প্রবল হয়। এ লোক নিশ্চিত পাগল। একদিন বলেই বসল, এই হাবিজাবি কেডা লিখছে? জীবনানন্দ দাশ। পাগল আসিল মনে হয়। হা হা হা, তা হয়তো ছিল একটু। চাপা খুব ভালোবাসত জীবনানন্দ দাশের কবিতা। জ্যোৎস্না রাতে বাগানে বসে আমি কবিতা পড়তাম, সে শুনত। চাপা কেডায়? প্রফেসরের বুকটা ধক করে উঠল। আনমনে বললেন, চাপা আমার বউ। উনি কই? আপনার লগে দেখা করতে আসে না? প্রফেসরের গলাটা ধরে এলো। বুকটা ভেতরে কে যেন মুচড়ে দিচ্ছে। কাপা কাপা গলায় বললেন, সে আর আসবে না রে, আর কখনো আসবে না। কেন? প্রফেসরের মুখটা ফ্যাকাশে হয়ে গেল, শীতের উঠানের মতো। চোখ দুটিতে শুকিয়ে যাওয়া কুয়ার শূন্যতা। হাঁটুতে মুখ গুজে দিয়ে বললেন, কারণ আমি তাকে খুন করেছি। মুক্ত পৃথিবীতে আরো দুটি প্রাণীর মধ্যে সখ্যতা হয়ে গেছে। একজন সদ্য বিধবা আর একজন স্বজনহীন মাঝি। তাদের বুক ভরা মমতা, চোখ ভরা আকুতি, কিন্তু মুখে কোনো ভাষা নেই। রোশনির জট পাকিয়ে যাওয়া পাটের আঁশের মতো চুলগুলো সেই সখ্যতার জোরে তেলের ছোঁয়া পাচ্ছে। কাঁদতে কাঁদতে দাগ হয়ে যাওয়া গালে 4 আনার কেনা সুগন্ধি পাউডারের ছোঁয়া লেগেছে। চুলে বাঁধার জন্য ফিতা কিনে দিয়েছে নসু মাঝি। রোশনি ভান করে নিতে চায়নি। নসু জোর করে ধরিয়ে দিয়েছে। অবশ্য জোর না করলেও চলতো। বিধবা নারী সেই ফিতা চুলে লাগিয়ে সাজতে পারে না, কিন্তু গভীর রাতে আমেনা ঘুমিয়ে গেলে ফিতাগুলো চুলে বাঁধে। পুকুরের শান্ত জলে গিয়ে নিজেকে দেখতে চায়। অন্ধকার রাত্রিতে শুধু তার ছায়া দেখা যায়। আজকাল অকারণেই হাসে সে, কারণ ছাড়াই কাঁদে। সেদিন নৌকার ওঠার সময় নসু হাত বাড়িয়ে দিয়েছিল। রোশনি ধরতে পারেনি।
ভেতর থেকে কে যেন বাধা দিচ্ছিল। নৌকায় বসে কাঁদছিল রোশনি। নসু মাঝি কষ্ট পেল রোশনিকে কষ্ট দিয়েছে বলে। হাত বাড়ানোর তার স্পর্ধা হয়েছে। মনে মনে নিজেকে গালি দিল নসু। রোশনি মাথা তুলে নসুর দিকে তাকিয়ে বলল, আমার হাত ধইর না মাঝি, আমি অভাগী, তোমার সর্বনাশ হইব। আমার সর্বনাশের আর কিছু বাকি নাই, সব সর্বনাশ আগেই হইছে। ঠিক তখনই নদীর পার ঘেঁষে খুব করুণ এক দৃশ্যের অবতারণা ঘটল। খালি গায়ে লুঙ্গি পরা একটি লোক কলা পাতায় মুড়িয়ে একটি ছোট লাশ বয়ে নিয়ে যাচ্ছে। পেছনে একটি মেয়ে, আর তার কোলে আরেকটি লাশ। মেয়েটি লাশের ভার বহন করতে পারছে না, মাঝে মধ্যেই থেমে শ্বাস টানছে। মাঝি লাফ দিয়ে নৌকা থেকে নেমে গেল। মজিদকে নৌকায় বসিয়ে রোশনিও নেমে গেল। মেয়েটির হাত থেকে ছোট লাশটি নিতে চাইল নসু। মেয়েটি আতকে উঠে বলল, ধৈর্য না, কলেরায় মরা। মাঝি একটু থমকে গেল। তারপর একরকম জোর করেই লাশটি কোলে তুলে নিল। 2 বছরের বাচ্চা, গায়ে কাফনের কাপড় জোটেনি। মায়ের পুরনো শাড়ি দিয়ে পেঁচিয়ে রাখা হয়েছে। সামনের লোকটি অবাক হয়ে তাকিয়ে রইল। 2 ছেলে এক বিছানায় মারা গেছে তার। কেউ এগিয়ে আসেনি। কলেরার মরা ছুঁয়ে মরবে নাকি? স্বামী স্ত্রী মিলে কবর দিতে যাচ্ছিল তার মানিকগুলোকে। মৃত্যু ভয়হীন 2টি মানুষ অবাক করে দিয়ে তাদের সঙ্গী হলো। মেয়েটি লাশটি নসু মাঝির কোলে দিয়ে কোল ছাড়া হলো। এতক্ষণে সে শোক করার অবসর পেল। রোশনিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে চলল তার কোলের সন্তানগুলোকে মাটি চাপা দিতে। ফেরার সময় নসু একবারে চুপ হয়ে গিয়েছিল। এতক্ষণ পরেও তার চোখ ভেজা শুকায়নি। রোশনি নীরবতা ভঙ্গ করল। তোমার বাপ মার কথা মনে হইছে? কলেরায় মরছে গো কুটিম, সবাইরে লইয়া গেছে কলেরায়, আমারে রাইখা গেছে। যেই কলেরায় সবাই ডরায়, আমি সেই কলেরারে ডরাই না। আমি এখন কোনো কিছুরে ডরাই না। বুকটা হু হু করে ওঠে রোশনি। নৌকার কাছে এসে নসু এক লাফ দিয়ে উঠে পড়ল। রোশনি হাত বাড়িয়ে দিল। নসু নিজেই হৃদকম্পন নিয়ন্ত্রণ করে বলল, না গো কুটুম, আমি মরা ধইরা আসছি। আমিও তো মরাই মাঝি, তোমার কলেরা হইব, ডরাও না? আমিও আর কিছুরে ডরাই না মাঝি। রোশনির গঞ্জে যাওয়া নিয়ে মাতব্বর শ্রেণী নাখোশ ছিলেন। তবে পুকুরঘাটের নারী সমাজ খুব উদ্বেলিত হলো। তাদের গল্পর অভাব হয় না। রোশনির সাথে সাথে আমেনাকে জড়িয়েও কত রকম ডালপালা যুক্ত করে গল্প যে তারা রচনা করত। নসু মাঝি আর রোশনির নাম ঘৃণা ভরে অথচ উচ্ছ্বাসের সাথে উচ্চারিত হতো পুকুরঘাটে। মুখরাহুর মতি সারাদিন গলায় রক ফুলিয়ে তালপাতার বেড়ার ওপাশ থেকে আমেনাকে এসব গল্পগুজব গালি সহকারে জানাতো। আমেনা বরাবরের মতোই নীরবে শুনে যেত। আজ যেন হুরমতির গলাটা একটু প্রসন্ন। ভোরবেলা আমেনা রসুই ঘর থেকে ধোয়া দেখেই বলল, খাইয়া ল মাগি, খাইয়া ল, আর বেশি দিন নাই। মাতব্বররা সালিশ বসাইব, গঞ্জে গিয়া বেশ্যাগিরি ছুটাইব। মোল্লাবাড়ি থেকে বেশ্যাগো বিদায় করব মাতব্বরেরা। তখন যাইস 2 মাগি নসু ভাতারের লগে। আমেনার মুখটা পাংশু বর্ণ হয়ে গেল। সালিশ বসলে যে তাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেয়া হবে, সেটা চোখ বন্ধ করলেই বলে দেয়া যায়। এ গ্রামে স্বামীহীনদের কোনো আশ্রয় নেই। সারাদিন মনের ভেতর শিকারী বাঘের মতো চিন্তাটা তাকে হানা করল। মনের বাঘটি রাতেও তাকে ঘুমাতে দিচ্ছিল না। অজান্তেই দীর্ঘশ্বাস বের হয়ে এলো। রোশনি বলে উঠল, কি গো, ঘুমাও নাই? না গো ভাবি, ঘুম আসে না। তুমি ঘুমাও না কেন? একটা খবর শুনছি, খারাপ খবর। আমেনা তখন চিন্তাগুলো ঝড় তুলে ফেললো মুহূর্তেই। রোশনিও কি জেনে গেছে সালিশের খবর? আমেনা বুকের ঝড়টা মুখে না এনে নির্লিপ্তভাবে জিজ্ঞেস করলো, কি খবর? দেশে নাকি যুদ্ধ হইব। আমেনা যেন হাঁপ ছেড়ে বাঁচল। সালিশের চেয়ে যুদ্ধ ভালো। সে বলল, যুদ্ধ হইলে হোক, আমাগো কি? আমেনা নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়ল। রোশনি ঘুমোতে পারল না। তার মনে হচ্ছে কোনো একটা ভয়ঙ্কর বিপদ আসছে। মানুষগুলো কেমন যেন নিশ্চুপ হয়ে গেছে। উত্তরের ক্ষেত থেকে ডাক দিলে যারা গলার আওয়াজ দক্ষিণের ক্ষেতে পাওয়া যেত, সেই লোকও এখন ফিসফিস করে কথা বলে। গ্রামের মাতব্বরেরা গ্রামের ডাঙর মেয়েদের ত্রুটি খুঁজতে কিংবা ছোকরা ছেলের বেয়াদবির শাস্তি দিতে বের হয় না। ভয়ে সংকোচে ফ্যাকাশি হয়ে ঘরে বসে হুকো টানে। রোশনির মাছ ধরা চাই। ডুলা চাটাই থেকে পড়ে কেউ কিনতে আসে না।
রোশনীগঞ্জে অনেক অপরিচিত মানুষ ঘুরতে দেখে। শহর থেকে এসেছে তারা, সবার মুখে দিশেহারা ভাব। লোকগুলোর চেহারা দেখলেই ঝড়ের পূর্বাভাস পাওয়া যেত। ঢাকায় নাকি গুলি চলছে, অনেক মানুষ পড়ে আছে রাস্তায়। গুলির কথা শুনে অনেক দিন বাদে বাবলু মিয়ার কথা মনে পড়ল রোশনির। চোখ ঝাপসা হয়ে এলো তার। মোটা উঁচু দেয়াল ভেদ করে মুক্ত পৃথিবীর অনেক খবরই পৌঁছায় না জেলখানায়। দেয়ালের ওই পাশের খবরগুলো তাদের অজানাই থেকে যায়, কিন্তু যুদ্ধের খবরটা ঠিক পৌঁছে গেল জেলখানায়। ভিতরের পরিবেশ পরিবর্তন হয়ে যাওয়াতেই বুঝি ব্যাপারটা সবাই আন্দাজ করে নিল। বাঙালি গার্ডের জায়গায় দেখা গেল পশ্চিম পাকিস্তানি উর্দি পরা বিশাল দেহী সৈনিক। আগের মতো নিয়মিত গণনা করা হয় না, তাদের খাবারের প্লেট আগের মতো পূর্ণ হয় না, অর্ধেক খালি থেকে যায়। 3 বেলা নিয়মিত খাবারও জুটে না। হিন্দু কয়েদিদের আলাদা করে কোথায় যেন নিয়ে যাওয়া হয়েছে। কেউ কেউ বলেছে তাদের মেরে ফেলা হয়েছে, কিন্তু এ কথা অনেকেই বিশ্বাস করেনি। সুজন মাস্টার ছিল জেলখানার রেডিও, তার কাছে সব ধরনের খবর পাওয়া যেত। একদিন সে এসে বলল, ঢাকায় গোলাগুলি হইছে, বহুত মানুষ মরছে, এইবার বাঙালিরা আর সহ্য করতো না, দেখাইয়া দিব। ইউসুফ মুন্সি শ্লেষ মাখা কণ্ঠে বলল, কই থিকা পাও এইসব খবর? মানুষ মরে নাই, হিন্দু মরছে, ইন্ডিয়ার দালাল মরছে, এইটা মুসলমানগো দেশ। মুসলমানরা মুসলমানগো লগে যুদ্ধ করতো না, আমগো যুদ্ধ একটাই, ইসলাম রক্ষার যুদ্ধ। সুজন গ্রাহ্য না করে আবার বলল, শেখ সাহেবরে ধৈরা নিয়ে গেছে পশ্চিমে। বাচ্চু উৎফুল্ল হয়ে বলল, ইয়ে আচ্ছা কাম হুয়া, বাঙালি ফকিন্নির বাচ্চা গো, খালি উস্কাতা হে হো। বাঙালি ফকিন্নির বাচ্চা? কথাটা শুনে নবাব পুত্র পাকিস্তানি বাচ্চুর দিকে সবাই সরু নজরে তাকালো, এমনকি ইউসুফ মুন্সিও। এপ্রিলের মাঝামাঝি সময় ঢাকায় আগুন মফস্বলেও ছড়িয়ে পড়েছে। মফস্বলের এই জেলখানাগুলোতেও তার ছোঁয়া লেগেছে। এখন আর কারো সাথে দেখা করতে স্বজনরা আসে না। জেলের নতুন হাজতিরা যেই ঘরে থাকতো সেটাকে বলা হতো আমদানি ঘর। আমদানি ঘর ততদিনে রপ্তানি ঘর হয়ে গেছে। ভেতরে তাকালে দেখা যেত ভীত সন্ত্রস্ত একদল মানুষ, অধিকাংশ নগ্ন, দেহ রক্তাক্ত। তাদের কারো হাতে নখ নেই, সব নখ উঠিয়ে ফেলা হয়েছে। প্রতিদিনই সেখানে গুলির শব্দ পাওয়া যেত। এই ঘর থেকে কাউকে জীবন্ত বের হতে দেখেনি কেউ। মাঝে মধ্যেই সকালে লাইন ধরে গোনার সময় মোটা গোফলা গার্ডটি কিছু লোককে লাইন থেকে সরিয়ে নিয়ে যেত। তারাও আর ফিরে আসতো না। কানাঘুষা চলতো, কিন্তু কেউ উচ্চবাচ্য করতো না। গুঞ্জন উঠত, সেই লোকগুলো নাকি মুক্তি ফৌজের পক্ষের লোক। তারা জেলখানায় বসে অন্য কয়েদিদের ইন্ডিয়ার দালাল বানাচ্ছিল। সকালবেলায় গণনা হচ্ছে। পাঞ্জাবি অফিসার আজ নিজে কয়েদিদের দেখছেন। এই সময়টায় সবাই ভয়ে ভয়ে থাকতো। কোনো কারণে কারো ডাক পড়লেই শেষ। লাইনের সামনে হেঁটে হেঁটে গভীর মনোযোগ দিয়ে সেই অফিসার প্রত্যেকের দিকে তাকাচ্ছে। তার জুতার মচমচ শব্দ ছাড়া আর কোনো শব্দ হচ্ছে না। কেউ জোরে নিঃশ্বাসও ছাড়তে পারছে না। নিঃশ্বাস ছাড়লেই যেন সেই নীরবতা ভঙ্গ করবে। পাঞ্জাবি অফিসার সুজনকে আঙ্গুলের ইশারায় ডাকল। তারপর সে আঙ্গুল তুলল ফজর আলীর দিকে। ফজর আলীর মাথা ভনভন করে ঘুরতে থাকলো। বুকটা ভেঙে চুরে গেল। নিঃশ্বাস নিতে কষ্ট হলো, যেন পৃথিবীর সব বাতাস ফুরিয়ে গেছে। সামনে দাঁড়িয়ে চোখ বন্ধ করে মজিদের চেহারাটা মনে করার চেষ্টা করল। আশ্চর্য ব্যাপার হলো, সে মজিদের চেহারাটা মনে করতে পারল না। আমদানি ঘরের পেছনে তাদের দাঁড় করানো হলো। জায়গাটা ঝোপঝাড় দখল করে রেখেছে। ফজর দাঁড়িয়ে চোখ বন্ধ করে ফেলল। একবার চিন্তা করলো মাফ চাইবে, কিন্তু কি অপরাধ করে সেটাই সে জানে না। কিসের জন্য মাপ চাইবে? মাপ চেয়েও কি কোনো লাভ আছে? গুলির অপেক্ষা করতে লাগলো ফজর। হঠাৎ এক পাঞ্জাবি গলা শোনা গেল, খোদো। ফজর চোখ খুলে দেখল তাদের সামনে কোদাল, গর্ত করতে বলছে। সন্ধ্যা ছুঁই ছুঁই। ইউসুফ মুন্সি নফল নামাজে বসে গেছে। সে সুজন আর ফজর আলীর জন্য দোয়া করছে। যতবার হাত তুলছে ততবার চোখ দিয়ে পানি বের হয়ে তার দাড়িগুলো ভিজে যাচ্ছিল। ফজর আলীকে আসলেই সে খুব ভালোবাসত। বাচ্চু নির্বিকারভাবে বসে আছে। সে মনে প্রাণে পাকিস্তানি হওয়ার চেষ্টায় লিপ্ত। পাকিস্তানিদের কাছে মৃত্যু ডাল ভাত ব্যাপার। প্রফেসর বইয়ে মুখ গুজে বসে আছেন। মুখ বইয়ের দিকে থাকলেও তিনি বারবার দরজার দিকে তাকাচ্ছেন। সেলের লোহার দরজা খোলার শব্দ পাওয়া গেল। সুজন আর ফজর ঢুকল। ইউসুফ মুন্সি আল্লাহু আকবার বলে ঝট করে উঠে দাঁড়ালো। দু হাতে ফজরকে জড়িয়ে ধরল।
তার দাড়ি বেয়ে এখনো পানি ঝরছে। ফজর মূর্তির মতো দাঁড়িয়ে আছে। সুজন ধপ করে বসে পড়ল। প্রফেসর সাহেব স্বস্তির নিঃশ্বাস ফেললেন। কাউকে কিছু না জিজ্ঞেস করে আবার বইয়ে মুখ গুজলেন। বাচ্চুর নাকের পশম টেনে ছিঁড়ছিল। সে তার কাজে অব্যাহত রেখে জিজ্ঞেস করল, ছোড় দিয়া কিউ, কিল ঘুষি খায়া? সুজন কিছু বলল না। ফজর বিড়বিড় করে বলল, লাশ চাপা দিছি, অনেক অনেক লাশ। নিত্যদিন ফজর আলীকে নতুন নতুন কবর খুঁড়তে হতো। লাশগুলোর হাতে একজন ধরত আর পায়ে একজন, তারপর গর্তে ছুঁড়ে মারত। হাত পা মুচড়ে ছড়িয়ে পড়ে থাকতো লাশগুলো। একটা গর্তে কয়েকটা লাশ। সুজন আমদানি ঘর থেকে ঝাড়ু দিয়ে নখ অথবা কাটা আঙ্গুল জড়ো করত। লাশগুলো ফেলার পর কোনো কোনো দিন এক ঝুড়ি নখ জমে যেত। সেই নখগুলো গর্তে ফেলে মাটি চাপা দেয়া হয়। সুজন মাস্টার মাঝে মাঝে রাতে চিৎকার করে ঘুম থেকে উঠে যায়। ফজর আলীও কেমন যেন নির্জীব হয়ে গেছে। এখন লাশগুলোকে শুধু লাশ মনে হয় তার। এইসব শরীরে এককালে প্রাণ ছিল। নখবিহীন এসব আঙ্গুল প্রেমিকার গাল ছুঁয়েছে অথবা সন্তানের মাথায় হাত বুলিয়েছে। আমদানি ঘরের পাশে বসে বিড়ি টানছিল ফজর। হঠাৎ মাথার উপরে জানালা দিয়ে কেউ একজন ডাকলো। কাতর গলায় বলল, বিড়ি আছে? ফজর মুখ তুলে চাইল জানালায়। একটা পরিচিত মুখ। দেখে খুশি হবে নাকি কষ্ট পাবে সে বুঝতে পারল না। এই সেই নাদির গুন্ডা। সে উচ্ছ্বাসে বলল, ভাই, আমারে চিনতে পারেন নাই? আমি আপনার লগে হাজতে আসিলাম কিছুক্ষণ। আপনি আমারে এক প্যাকেট সিগারেট দিছিলেন। নাদির গুন্ডা চিনতে পারল। তার মুখে উচ্ছ্বাস। সে বলল, তো সাজা হইছে? কয় বছর? ফজর একটা নতুন বিড়িয়ে ধরিয়ে নাদিরের হাতে দিয়ে বলল, 5.5 বছর দিছে। আপনি ইহানে কেন? পাঞ্জাবি মারছি। কত বড় সাহস! আমার এলাকার মানুষ মারতে আইছে। এদা গুন্ডা ধরাইয়া না দিলে আরো 10-12টা মারতে পারতাম। জেলখানায় আসোস, ভালা আসোস। এই পাকিস্তানি শুয়োরগুলো মানুষ না। যেমনে পারতাছে মানুষ মারতাছে। জোয়ান মাইয়াগো ধইরা নিয়া নষ্ট করতাছে। বাচ্চা পোলাপানও ছাড়তাছে না। জানোয়ারের দল। আমারে ঢাকায় থেকে ধইরা এইখানে আনছে। আইসকাইলের মধ্যে মাইরা ফেলবো। যত তাড়াতাড়ি মারে তত ভালা। একটু থেমে আবার বলল, একটু পানি খাওয়াইতে পারবি? ফজর আলী দৌড়ে বের হয়ে গেল পানির সন্ধানে। একটা টিনের মগে পানি ভর্তি করে এসে দেখলো জানালাটা ফাঁকা। তারপর আর কোনোদিন সে নাদির গুন্ডাকে দেখেনি। অন্ধকার ফজর আলীকে ঘুম পাড়াতে পারছে না। মেঝেতে উপুর হয়ে হাত দিয়ে মুখ চেপে ধরে আছে সে। তার বুক ফেটে কান্না আসছে। প্রফেসর ফজরের পিঠে হাত রাখলেন। জিজ্ঞেস করলেন, কি হয়েছে ফজর? ফজর কুর্তার আস্তিন দিয়ে চোখ চেপে মুছে বলল, স্যার, আমি এইখানে থাকলে মইরা যামু। এখানের খাওয়া দাওয়া, পরিশ্রম সব একসময় তোমার শরীর মানিয়ে নিবে। না স্যার, খাওয়ানোর কষ্ট সহ্য করতে পারুম। আমাগো জীবনে এর চেয়ে বেশি কষ্ট পাইয়া আইছি। তাহলে কি হয়েছে? আমার পোলাডার চেহারা ভুলিয়া গেছি স্যার, মনে করতে পারি না। আমি আর মজিদের চেহারা মনে করতে পারি না স্যার। আমি জানি তোমার কেমন লাগছে। প্রিয়জনদের চেহারা বেশি দিন মনে রাখা যায় না। মন ভুলিয়ে দেয়, যাতে চোখ বারবার তাদের দেখে। সেজন্যই তারা প্রিয়জন। স্যার, আমি এইখান থেকে পালাইয়ে যাবো। সবাই আমাকে পাগল বলে, কিন্তু এখন তুমি পাগলের মতো কথা বলছো। 13টা বুলেটের কথা মনে আছে? মরণের ভয় নাই স্যার, এখানে প্রত্যেক দিন মরি। হুট করে কোনো ভুল করো না। আপনি বুঝতেছেন না কেন স্যার? আমার পোরানটা কেমন করতেছে। প্রফেসরের চোখ যেন জ্বলে উঠল। বলল, আমি বুঝবো না? তুমি আজ না হয় কাল এখান থেকে বেরোবে। তোমার ছেলেকে দেখবে, বউকে দেখবে। আমি এখান থেকে বের হলেও আমার প্রিয়জনদের দেখতে পারবো না। তাদের চেহারা মনে করার চেষ্টা আমি প্রতিদিনই করি, কিন্তু পারি না। কোনোদিন পারবও না, কারণ তাকে আমি কোনোদিন দেখব না। ফজর একটু লজ্জিত হলো। বলল, স্যার, আমার মনে হয় আপনি আপনার বউডারে খুন করেন নাই। তুমি বড় সরল লোক ফজর। আমি তোমাকে সাহায্য করব পালাতে। তবে আমি যা বলবো সব মানতে হবে। যদি সব মানো, তাহলে আগামী কয়েক মাসের মধ্যেই তুমি এই জেলের বাইরে থাকবে। না স্যার, এত সময় নাই। নাদির ভাই কইছে পাঞ্জাবিরা নাকি মাইয়াগো ধরে ইজ্জত নষ্ট করতেছে। বাচ্চাগো বন্দুকের গুলি ছড়াইয়া খুসাইয়া খুসাইয়া মারে। হাসা মিসা জানি না। আমারে তাড়াতাড়ি আমার আমেনা আর মজিদের কাছে যাইতে হইব। ঠিক আছে, এখন ঘুমাও। কাল এ ব্যাপারে কথা হবে। হঠাৎ বাচ্চু নড়ে চড়ে বসলো।
সে চোখ উঠে ডোলে ডোলে বলল, হাম ভি যায়েঙ্গে, নেহি তো জেলার কো সব কইয়া দিমু। বাচ্চুর ভাবভঙ্গি ব্যাপক পরিবর্তন হয়েছে। সে ফজর আলীর সাথে আঠার মতো লেগে থাকে। সে প্রফেসরকে বিশ্বাস করতে পারছে না, তাকে ছাড়াও পরিকল্পনা করতে পারে। কি হলে তো তাই করত। রাতে শোয়ার সময় সে নিজের জায়গা ছেড়ে ফজরের পাশে এসে শুয়েছে। তার আচরণে ইউসুফ মুন্সিও একটু অবাক হলো। সুজন খবর নিয়ে এসেছে, সে রীতিমতো উত্তেজনায় হাঁপাচ্ছে। একটু দম নিয়ে বলল, মুক্তি ফৌজ হইছে, পাকিস্তানিগুলোকে তারা যুদ্ধ করতেছে, সবাই দলে দলে মুক্তি ফৌজে নাম লেখাইতেছে। ইউসুফ মুন্সি মাথা দুলিয়ে বলল, কই থেকে ভুয়া খবর লইয়া আসো? সবার নাম লেখাইতেছে না, হিন্দুরা মুক্তি ফৌজ হইছে, লগে আছে ইন্ডিয়ার দালালেরা, আরিকাইটটা রাখছে মোস, নাম দিছে মুক্তি ফৌজ। সুজন ইউসুফ মুন্সির কথাটা কানে তুলল না। সে বলল, গ্রামে গঞ্জে শান্তি কমিটি হইতাছে, রাজাকারের বাহিনী হইতাছে, তারা পাঞ্জাবিগো সব চিনাইয়া দিতাছে। ইউসুফ মুন্সি বেশ শব্দ করে উৎফুল্ল হয়ে বলল, আলহামদুলিল্লাহ, এইটা ভালো খবর দিছ। বাঙালিরাও নামতাছে ইসলাম রক্ষার যুদ্ধে, মাশাল্লাহ। ইস, আমি এখন জেলের বাইরে থাকলে আমিও রাজাকার হইতাম। বাচ্চু মুখ ফসকে বলে ফেলল, হাম বাইর হোকারি রাজাকার বানুঙ্গা, এক মাহিনা কা মামলাই তো। ইউসুফ মুন্সি ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, কিন্তু তোর তো আরো 2 বছরের সাজা বাকি। বাচ্চু একটু ভরকে গেল। ভরকে গিয়ে আবল তাবল কি যেন বলতে বলতে ফজরের পাশে গিয়ে চোখ নামিয়ে বসলো। দুপুরের খাবারের আগেই ইউসুফ মুন্সি সব জেনে গেল। টিনের বাসনের পোকা আর কঙ্কর ভর্তি ভাত চাবাতে চাবাতে ইউসুফ মুন্সি ফজর আলীকে বলল, তোর কি মাথা নষ্ট হইছে? তুই ওই পাগলের কথায় নাচোস, মরবি কইতাছি। ফজর আলী বাচ্চুর দিকে তাকিয়ে বাচ্চু আবার অপরাধের ভঙ্গিতে চোখ নামালো। ফজর ইউসুফের দিকে তাকিয়ে বলল, দেশে যুদ্ধ লাগছে, বউ পোলার কথা মনে হইলে কলিজাটা পুরায়। প্রফেসর সাহেবে আওলা মানুষ, কিন্তু হে জ্ঞানী লোক, তার কথা শুনলে একটা ব্যবস্থা হইব। যুদ্ধ লাগলে কি হইছে, আমরা মুসলমানের বেটা, আমাগো বউ পোলাগো কিচ্ছু হইব না। মুখে এই কথা বললেও ইউসুফ মুন্সি মনে মনে নিশ্চিন্ত হতে পারল না। পাঞ্জাবিদের নিয়ে তার চিন্তা নাই, তারা পক্ষের লোক। তার চিন্তা হচ্ছে মুক্তিদের নিয়ে। তারা যদি কোনো ক্ষতি করে তার পরিবারের। এমনিতেও অনেকদিন কোনো খবর পাচ্ছে না। ফজর আলী বলল, আমি আর থাকুম না, আমি পালামু। আপনি গেলে আমাগো লগে থাকতে পারেন, কিন্তু আর কাউরে কইয়েন না। জেল পালানো নিয়ে সবাই এত উৎকণ্ঠায় ছিল যে সুজনকে সারাদিন একবারও দেখা যায়নি। এটা কেউ লক্ষ্যই করল না। সন্ধ্যাবেলা শোয়ার সময় বুঝলো সুজন নেই। একজন আরেকজনের দিকে ভ্রু কপালে তুলে মুখ চাওয়াচাওয়ি করল। বাচ্চু বলল, সালে পালাইয়া গায়া। বাচ্চুকে না বলে পালানোতে সে ক্ষুব্ধ। মেঝেতে একদল থুতু ফেলে সে ঘৃণার বহিঃপ্রকাশ করল। ইউসুফ মুন্সি শুধু দীর্ঘশ্বাস ফেলল। ফজর অবাক হলো। প্রফেসর আগের মতোই বইয়ে মুখ গুজে আছেন। ফজর প্রফেসরের দিকে গিয়ে বললেন, কি চিন্তা করলেন? প্রফেসর বই থেকে মুখ বের করে বলল, আমি চিন্তা করছি, কিন্তু কাউকে বলবো না। আমি যা যা বলবো তা শুধু শুনবে। ইউসুফ মুন্সি মাথা নাড়িয়ে বলল, এইটা কেমন কথা? প্রফেসর বলল, কথা এটাই। পরিকল্পনা বলে বেড়ালে তা সবার কানে ঘুরতে ঘুরতে জেলারের কানে যাবে। তারপর বাচ্চুর দিকে তাকিয়ে বলল, কানে কানে কথা বলার লোক তো আছেই। বাচ্চু আবার মুখ লুকালো। ইদানিং সে খুব লাজুক হয়ে যাচ্ছে। ইউসুফ মুন্সি একটু চিন্তা করে বলল, আচ্ছা ঠিক আছে, এখন কি করুম হেইডা কন। অপেক্ষা করো, আর চাইলে ঘুমোতে পারো। ইউসুফ মুন্সি আর বাক্য ব্যয় করল না। আরেকটা দীর্ঘশ্বাস ফেলে শুয়ে পড়ল। ফজর দেয়ালে পিঠ ঠেকিয়ে বসে বসে সুজনের কথা চিন্তা করছে। বাচ্চু তার একদলা ঘৃণার বহিঃপ্রকাশের দিকে তাকিয়ে আছে। সেখানে দুটি মাছি ভনভন করছে। পরদিন আমদানি ঘরে আবার ডাক পড়ল ফজরের। আমদানি ঘরের বাইরে একটা লাশ ফেলল ফজর আলী। মুখ থুবড়ে পড়ে আছে মাটিতে। কাছে যেতে হলো না, দূর থেকে দেখেই সে চিনে ফেলল, সুজন। ফজর এগিয়ে গিয়ে দেখল, না, প্রাণ বাকি আছে, শ্বাস চলছে। ঠোঁট কেটে রক্ত লেগে আছে মুখে, সারা গা ফুলে গেছে। নিঃশ্বাসের গতি খুবই মৃদু। ঠোঁট ফাঁক করে একটা শব্দ বলল সুজন, পানি। তারপরেই মূর্ছা গেল। সৈন্যটি বিরক্ত সহকারে বলল, ইসকো লে যাও, ছালে মুক্তি কো পানি পিলাতা হে। পরপর 3 মগ পানি খেয়ে ফেলেছে সুজন। ভাত খেতে পারছে না। একবার চেষ্টা করেছিল, হরহর করে ভিতর থেকে সব বেরিয়ে গেছে। ইউসুফ মুন্সি সেই বমি পরিষ্কার করছে।
সারা রাত বন্দুকের বাট দিয়ে পেটানো হয়েছে তাকে, পানি কিংবা খাওয়া দেওয়া হয়নি কিছুই। এত মার খাওয়ার পর বেঁচে আছে বলেই আর মরেনি। তার অপরাধ আমদানি ঘরে এক আসামিকে পানি খেতে দিয়েছিল। গায়ে এখন প্রচণ্ড জ্বর সুজনের, কম্বলের নিচে শুয়ে কাঁপছে, জ্বরে প্রলাপ বকছে, কি বলছে বোঝা যাচ্ছে না। কিছুক্ষণ পর চিৎকার করে মাকে ডাকছে। জ্বরের ঘরে সে ভুলে গেছে বুক ফাটিয়ে চিৎকার করলেও তার মা আর শুনতে পাবে না। সুজন ঘুমাচ্ছে অথবা জ্বরের ঘরে অজ্ঞান হয়ে পড়ে আছে। ফজর বারবার সুজনের কপালে হাত দিয়ে দেখছে জ্বর কমেছে কিনা। ইউসুফ মুন্সি প্রফেসরের দিকে তাকিয়ে আছে। বাচ্চু উসখুস করছে। প্রফেসর বললেন, আমি চিন্তা করে রেখেছি। ইউসুফ জিজ্ঞেস করল, কি চিন্তা? সেটা তো বলবো না। আমরা কি করতাম? কাগজ আর কাঠের টুকরো কুড়াবে, যত পাও তত আমার কাছে রাতের বেলা জমা দিবে। কাগজ কাঠের টুকরা দিয়ে কি হইব সেটা আমি বুঝবো, আর আমাকে প্রতিদিন 2টো করে পাথর কিংবা ইটের টুকরো জোগাড় করে দিবে। বাচ্চু বিড়বিড় করে বলল, ইয়ে আদমি পাগল হে। ইউসুফ মুন্সি কিছু বলল না, কিন্তু তার মুখে দেখে মনে হলো বাচ্চুর সাথে এই ব্যাপারে তার কোনো দ্বিমত নেই। প্রফেসর সাহেব বইয়ের ভিতরে মুখ গুজে বসলেন। যদি এখান থেকে বের হতে চাও তবে আমার কথা শুনো, আর যদি মরতে চাও তবে নিজেরা জেল ভেঙে পালাও। ফজর ইটের টুকরো খুঁজতে গিয়ে লক্ষ্য করলো জেলখানায় এই জিনিসটা অত সহজলভ্য নয়, অথচ সব দেয়ালই ইটের তৈরি। শৌচাগারের গায়ের দেয়ালের কয়েকটা ইট নড়বড়ে। সেদিন শৌচাগারে গিয়ে বাচ্চুর চেয়েও বেশি সময় নিল ফজর। বাহিরে রীতিমতো চেঁচামেচি শুরু হয়ে গিয়েছে। একটি ইট পেটের সাথে বেঁধে কুজো হয়ে বের হলো ফজর। তার দিকে তাকিয়ে একজন বলল, তোরে কি কাল বেশি বাদ দিছে নি? ফজর কিছু না বলে আড়ালে চলে গেল। গোসলের চৌবাচ্চার পেছনে গিয়ে দেয়ালে ইট ভাঙল। ঘাস দিয়ে ঢেকে রেখে 2টো টুকরো পকেটে নিয়ে নিল। প্রফেসর সাহেব তার পায়েচারি শুরু করেছেন আর বিড়বিড় করছেন। ফজর গিয়ে আড়াল করে তার হাতে 2টো টুকরো তুলে দিল। প্রফেসর সাহেব এবার স্থান বদলালেন। পূর্ব দিকের দেয়াল ধরে হাঁটছেন তিনি। সবাই যখন গোসলের হুড়োহুড়িতে ব্যস্ত, তিনি তখন একটি ইটের টুকরো ছুঁড়ে মারলেন উপরে। সেটা দেয়ালের ওই পাশে গিয়ে পড়ল। ফজর কিছুক্ষণ ভেবে পেল না, এত কষ্টে সংগ্রহ করা ইটের টুকরা কি বাচ্চাদের মতো ছোড়াছুড়ি খেলার জন্য? রাতে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে বাচ্চু ঢুকলো। ইউসুফ মুন্সির পকেট ফুলে আছে। বাচ্চু তার পাজামার ভেতর ভরে 2টো চেলাকাঠি নিয়ে এসেছে। ঘুমন্ত সুজনের দিকে তাকিয়ে সাবধানে চেলাকাঠ 2টো এগিয়ে দিয়ে বলল, রসুই থেকে চুরি করছি। কাঠের টুকরো 2টো কম্বলে পেঁচিয়ে রাখা হলো। ইউসুফ মুন্সি পকেট থেকে বেশ কিছু পুরনো কাগজ বের করে দিল। অধিকাংশই পুরনো খবরের কাগজের টুকরো। প্রফেসর কাগজগুলো ভাঁজ করতে লাগলেন। প্রত্যেকটা কাগজ তিনি পড়ে দেখেছেন। ইউসুফ মুন্সি জিজ্ঞেস করলেন, কাগজ কি পড়ার লইগা আনাইছেন? এখানে সব বই পড়া শেষ, কিছু নতুন পেলে পড়তে ভালো লাগে। ইউসুফ মুন্সি আর কিছু বলতে পারল না। সে শুধু একটা দীর্ঘশ্বাস ছাড়ল। আগে গোপনে ছাড়ত, এখন আর গোপন করতে পারছে না। ফজর সুজনের পাশে শুয়েছে। সুজনের কপালে হাত রেখেই কখন ঘুমিয়ে গেছে মনে নেই। সুজনের গলা শুলে জেগে উঠল। সুজন ডাকছে, ফজর ভাই, ও ফজর ভাই। কি হয়েছে সুজন? পানির তিয়াস লাগছে? সুজন ফজরের হাত চেপে ধরে কাতর কণ্ঠে বলল, আমারে ফালাইয়ে যাইও না ভাই, আমিও যামু তোমাগো লগে।